জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিচারপতি মানিকের বিরুদ্ধে যত অভিযোগ। বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত সমালোচিত বিচারপতি হচ্ছেন এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থাকাকালে তার নানা কর্মকাণ্ড আলোচনার জন্ম দিয়েছে। এমনকি 2015 সালে অবসরে যাবার পর আলোচিত ছিলেন বিচারপতি মানিক। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য। রায় কেবলমাত্র তিনি দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে সবসময় আলোচনায় ছিলেন এই বিচারপতি। অবসরে যাবার পরও 161টি মামলার রায় লেখা বাকি ছিল তার। তা নিয়েও তৎকালীন বিচারপতি এস.কে. সিনহার সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছিলেন। বিগত আওয়ামী সরকারের আমলে বেশ কিছু বিতর্কিত মামলায় রায়ও দিয়েছেন তিনি। বিশেষ করে যুদ্ধ অপরাধের নামে জামায়াতে ইসলামের বেশ কয়েকজন নেতাকে ফাঁসি দিয়েছেন এই বিচারপতি মানিক। একে একে বের হতে শুরু করেছে থলের বেড়াল। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, বিচারপতির মানিকের কুকর্ম ফাঁস হবে এই ভিডিওতে। এবারে জানাবো, বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদাকে গলা কেটে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর খুনি মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় বরঞ্চ জেলখানার ভিতরে নির্মমভাবে গলা কেটে তাকে হত্যা করার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় কারাগারে ফাঁসির বদলে ওদিন তার গলায় ছুরি দিয়ে হত্যা করা হয়েছে, এমনটাই দাবি করেছেন তার পরিবারের স্বজনরা। আর এর পেছনেও একটা কারণ রয়েছে। বজলুল হুদাকে গোসল করানোর সময় তার গলায় কাটা চিহ্ন পাওয়া গিয়েছিল এবং তার গলায় বড় বড় সুতা দিয়ে বেশ কিছু সেলাই লক্ষ্য করা গেছে। যিনি তার গোসল করিয়েছিলেন তার অভিযোগ, তার গলার কাটা স্থানটি 6 ইঞ্চি পর্যন্ত গভীর হয়েছিল। পরবর্তীতে তার গলার সুতা দিয়ে সেলাই করা হয়েছিল। সরকারের ভয়ে পরিবারের লোকজন এতদিন ভয়ে মুখ খুলতে পারেনি। শেখ হাসিনার পতনের পর এবার তারা মুখ খুলতে শুরু করেছেন এবং একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেই ভিডিওতে বজলুল হুদার গলার সেলাইগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। জানা যায়, বজলুল হুদাকে যেদিন ফাঁসি দেওয়া হয় সেদিন কারা এলাকায় 1.5 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছিল। সেদিন রাতে কারাগারের ভিতরে 2টি কালো গাড়ি ঢুকেছিল। ধারণা করা হয় একটি গাড়িতে শেখ হাসিনা এবং তার বেশ কিছু নেতাকর্মীর সঙ্গে ছিলেন। তার পরিবারের দাবি, শেখ হাসিনা ওই রাতে নির্মমভাবে গলা কেটে বজলুল হুদাকে হত্যা করেছে। জানাবো, রাতের আধারে ত্রাণ পৌঁছে দিচ্ছে পুলিশ। সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বরুড়া থানা পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। শুক্রবার রাত 8টার দিকে বরুড়া থানার ওসি রিয়াজউদ্দিন চৌধুরীর নেতৃত্বে উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের নৌলুয়ান চাঁদপুর উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বেশ কিছু জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়। এবারে থাকছে, দুঃশাসনের অবসানে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। আওয়ামী সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে গিয়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে থাকছে, মিরসরাইয়ের আশ্রয় কেন্দ্রে 20,000 মানুষ। চট্টগ্রামের মিরসরাই ফেনী নদী সংলগ্ন 4টি ইউনিয়নে বন্যার পানি এখনও থামেনি। এসব ইউনিয়নের মধ্যে করেরহাট, দুম এবং হিঙ্গুলির অনেক বাসিন্দা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। উপজেলা প্রশাসনের সঙ্গে পানিবন্দী মানুষের সঙ্গে উদ্ধার কাজ করছেন রাজনৈতিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এবং সর্বশেষ জানাবো, ভারতের আরও 5টি ওয়েবসাইট হ্যাক করল বাংলাদেশি হ্যাকাররা। বাংলাদেশের সীমান্তে নদীর অববাহিকার বাঁধ খুলে দেবার পর থেকে সাইবার হামলার মুখে পড়েছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট। প্রথমে জি মিডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশের হ্যাকাররা। দীর্ঘ সময় সেটি হ্যাকারদের দখলে ছিল। সেটি ফেরাতে পারলেও দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছেন হ্যাকাররা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিচারপতি মানিকের বিরুদ্ধে যত অভিযোগ। বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত সমালোচিত বিচারপতি হচ্ছেন এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থাকাকালে তার নানা কর্মকাণ্ড সমালোচনার জন্ম দিয়েছে। এমনকি 2015 সালে অবসরে যাবার পরও আলোচিত ছিলেন এই বিচারপতি মানিক। জামায়াতে ইসলামের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য। রায় কেবলমাত্র তিনি দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে প্রায় সব সময় আলোচনায় ছিলেন বিচারপতি মানিক। অবসরে যাবার পরও 161টি মামলার রায় লেখা বাকি ছিল। এ নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার সঙ্গে দ্বন্দ্বে জড়ান মানিক।
বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু মামলায় বিতর্কিত রায় দেন তিনি। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিভিন্ন গণমাধ্যমের টকশোতে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের নানা অশালীন মন্তব্য করেন বিচারপতি মানিক। অভিযোগ রয়েছে ২১ জনের বিচারককে ডিঙিয়ে মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। এক ট্রাফিক সার্জেন্টকে হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবোস করিয়েছিলেন মানিক। সেই প্রেক্ষাপটে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক বলেছিলেন, ট্রাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয়। পরে শহীদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। এতে আইন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শকের পদ হারান তিনি। পরে রাষ্ট্রপতির ক্ষমার কারণে শহীদুল হক চাকুরি ফিরে পান। এছাড়া বিমানে ইকোনমি ক্লাসের টিকিট কেটে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে যাবার মতো কীর্তিও রয়েছে এই মানিকের। তিনি ৩২,০০০ পাউন্ড দিয়ে লন্ডনে ৩টি বাড়ি কিনেছেন। বাড়ি ছাড়াও লন্ডনে রয়েছে তার অনেক সম্পত্তি, কিন্তু সেই আয়ের উৎস প্রকাশ করেনি এই বিচারপতি মানিক। এমনকি ট্যাক্সের রেকর্ডেও তা প্রকাশ করেনি তিনি। অবসর নেবার কয়েক মাস পর মানিক অনেক মামলায় রায় লিখেছিলেন। তার বিতর্কিত রায়ের কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মানিকের দেওয়া ১৬১টি মামলা রায় প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল। বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদাকে গলা কেটে হত্যা। বঙ্গবন্ধুর খুনি মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় কারাগারে ফাঁসির বদলে তাকে ওই দিন গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ভাইরাল হয়েছে, তেমনি মেজর হুদার ছোট ভাই ডিউক হুদা সহ নিকটজনরা প্রকাশ্যে এমন অভিযোগ করেছেন। শুধু তাই নয়, তারা এ ব্যাপারে মামলার প্রস্তুতিও নিচ্ছেন। সবকিছু জানার পরও পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা এতদিন কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে জানিয়েছেন। মেজর বজলুল হুদা ছিলেন আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের প্রয়াত ডাক্তার রিয়াজউদ্দিন আহমেদের ছেলে। তিনি ছিলেন মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা। উচ্চ আদালতের আদেশে ১৪ বছর আগে ২০১০ সালের ২৮শে জানুয়ারি রাতে ফাঁসি হয় মেজর বজলুল হুদার। কিন্তু ফাঁসির বিষয়টি মানতে নারাজ নিকট আত্মীয় ও এলাকাবাসী। তারা বলছে, মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যা করা হয়েছে। নিরাপত্তার অভাবে বজলুল হুদার গলা কাটার তথ্য গোপন করে রেখেছিলেন পরিবার ও এলাকাবাসী। চলতি বছরের ৫ই আগস্ট হাসিনা সরকারের পতন হলে মুখ খুলতে শুরু করেন তারা। জানা গেছে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের খুন করে বজলুল হুদা সহ সেনাবাহিনীর কতিপয় সদস্য। বঙ্গবন্ধুকে খুনের দায়ে ফাঁসির আদেশে দণ্ডিত হন খুনিরা। ২০১০ সালের ২৮শে জানুয়ারি রাতে মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা সহ মোট ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। হুদার লাশ সেদিন সকাল ১০টায় আলমডাঙ্গার হুদার লাশ পরদিন সকাল ১০টায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে তার নিজের বাড়িতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে কয়েক হাজার পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন সেখানে। লাশ নেবার সঙ্গে সঙ্গে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ৫ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকেন তার পরিবারকে। কিন্তু পরিবারের সদস্য এবং হাজার হাজার উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্তারা তাদের অবস্থান থেকে পিছু হটেন। পরিবারের সদস্যরা নতুন করে লাশ গোসল দিয়ে দেখতে পান তার কফিনে শুধু রক্ত। লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা স্থানে জাল বোনার মতো মোটা সুতা দিয়ে সেলাই করা। মেজর হুদা লাশ গোসল করানো। রফিকুল ইসলাম বলেন, এটা একটা হত্যাকাণ্ড। লাশ জবাই করা হয়েছিল, জবাই করে সুতো দিয়ে সেলাই করা ছিল। কমপক্ষে ৫ থেকে ৬ ইঞ্চি পরিমাণ কাটা ছিল, তখনও রক্তক্ষরণ হচ্ছিল। রাতের আধারে ত্রাণ পৌঁছে দিচ্ছে পুলিশ। সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বরুড়া থানা পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। শুক্রবার রাত ৮টার দিকে বরুড়া থানার ওসি রিয়াজউদ্দিন চৌধুরীর নেতৃত্বে উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের নৌলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এনডি মুন্সি কলিমুল্লাহ দাখিল মাদ্রাসায় এই ৩টি আশ্রয়কেন্দ্রে ঘুরে ৫০ পরিবারের মাঝে ১৩ কেজি করে চাল বিতরণ করা হয়। প্রতি বস্তায় ছিল চাল, ডাল, সয়াবিন তেল, চিড়া, পেঁয়াজ, লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এ কাজে পুলিশের সঙ্গে থেকে সহযোগিতা করেন নৌলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। আশ্রয়কেন্দ্রে থাকা রহিমা বেগম জানান, পুলিশ দেখে ভয় পেয়েছিলাম, পরে দেখি তারা খাদ্য সামগ্রী দিচ্ছে। আমাদের খুব কষ্টের দিন কাটছিল, খাবার পেয়ে ভালো লাগছে। দুঃশাসনের অবসানে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে গিয়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারের সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের স্মরণসভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই শহীদ হয়েছেন। দুঃশাসনের অবসান ঘটাতে গিয়ে তারা শুধু ২ মাসের জন্য শহীদ হয়েছেন তা নয়, গণতন্ত্র পুনরুদ্ধার, নিজেদের ভোটের অধিকার ফেরানো এবং আওয়ামী লীগের দুঃশাসনের অবসানে গত ১৪ থেকে ১৫ বছর ধরে দেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে। গুম খুন হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। অনুষ্ঠানে মরহুমের জীবন কর্মের নানা দিক তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষাবিদ, রাজনৈতিক, কূটনৈতিক সহ তার বন্ধুবান্ধবরা।
ভারতের আরও 5টি ওয়েবসাইট হ্যাক করল বাংলাদেশি হ্যাকাররা। বাংলাদেশের সীমান্তে নদীর অববাহিকার বাঁধ খুলে দেওয়ার পর থেকে সাইবার হামলার মুখে পড়েছে ভারতের বিভিন্ন ওয়েবসাইট। প্রথমে জি মিডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকাররা। দীর্ঘ সময় সেটি হ্যাকারদের দখলে ছিল। সেটি ফেরাতে পারলেও দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছে হ্যাকাররা। গত 24 ঘন্টায় আরও 5টি ভারতীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে সাইবার কমিউনিটি বাংলাদেশ। তাদের দাবি করা ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে এর সত্যতাও মিলেছে। সেগুলোতে প্রবেশ করলেই চোখে পড়ছে ওয়েবসাইটটি বাংলাদেশি হ্যাকাররা দখলে নিয়েছে। সেখানে লেখা আছে, আমরা ভারতীয় সাইবার স্পেস ধ্বংস করে দেব, ডম্বুর বাঁধ খোলা হলো কেন, বাংলাদেশের এই বন্যার জন্য ভারতই দায়ী ইত্যাদি বার্তা। খোঁজ নিয়ে জানা গেছে 21শে অগাস্ট থেকে এ পর্যন্ত ভারতের অন্তত 15টি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার গ্রুপ সাইবার কমিউনিটি অব বাংলাদেশ। এর মধ্যে ভারতীয় পুলিশ, সেনাবাহিনী, সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে ভারত পে, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়েবসাইটও রয়েছে। তাছাড়া এয়ারলাইন্স ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটও ডাউন করে দিয়েছে বাংলাদেশি হ্যাকাররা।